আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাওয়ালা ছেলে গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আকাশ আর মিহি যে এতটা নিচে নামতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। একদিন ক্লাসের মাঝে হঠাৎ মিহি চিৎকার করে কাঁদতে শুরু করলো। স্যার তখন বোর্ডে লিখছিলেন। তিনি তড়িঘড়ি করে এগিয়ে এলেন। মিহি স্যারের সামনে ডুকরে কেঁদে উঠলো। স্যার মিহিকে বলল, কি হয়েছে মিহি, তুমি কাঁদছো কেন? তখন কাঁদতে কাঁদতে মিহি বলে উঠলো, স্যার এই ছেলেটা, ও আমার গায়ে খুব বাজেভাবে হাত দিয়েছে। আমি ওকে নিষেধ করেছি কিন্তু ও শুনছে না। ও খুব নিচু মনের ছেলে স্যার, আমি এতক্ষণে খেয়াল করিনি। কিন্তু মিহির দিকে তাকিয়ে দেখি ওর আঙ্গুল আমার দিকেই নিশানা করে তাক করা। আকাশ সাথে সাথে উঠে দাঁড়িয়ে আগ বাড়িয়ে বলল, হ্যাঁ স্যার, আমিও নিজের চোখে দেখেছি। ও মিহির শরীরে অশ্লীলভাবে টাচ করেছে। পুরো ক্লাস যেন স্তব্ধ হয়ে গেল। আমার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছিল। এই মেয়ে কি বলে আমি নাকি তার গায়ে অশ্লীলভাবে টাচ করেছি, যা আমি আমার স্বপ্নেও ভাবিনি। আমি কাঁপতে কাঁপতে বললাম, স্যার বিশ্বাস করুন আমি এরকম কিচ্ছু করিনি। স্যার আমার কোনো কথা না শুনে আমার কাছে এসেই ঠাস করে একটা চড় দিল। স্যারের হাতে চটটা আমার বাম গালে এসে লাগলো। আমি সিটকে বেঞ্চের কোণে পড়ে গেলাম। স্যার রাগে কাঁপছিলেন। তিনি চিৎকার করে বললেন, চুপ করো একদম। তোমাকে আমি ভালো মানুষ ভেবেছিলাম, তোমাকে নিয়ে গর্ব করেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। আসলে কয়লা ধুলে ময়লা যায় না। তোমার মতো নিচু পরিবারের ছেলেদের রক্তেই দোষ থাকে। স্ট্রিট বয়ের মতো আচরণ করছো, এই নাকি কলেজে এসে? গেট আউট ফ্রম হেয়ার। আমার দু চোখ বেয়ে নোনা জল ঝরছিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। স্যার গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, ক্লাসের মুডটাই নষ্ট হয়ে গেল। তোমার বিরুদ্ধে আমি এখনই প্রিন্সিপাল স্যারের কাছে রিপোর্ট দিচ্ছি। তোমাকে টিসি দিয়ে কলেজ থেকে বের করার ব্যবস্থা করছি, ওয়েট। স্যার চলে যেতেই মিহি তার নেকা কান্না থামিয়ে দিল। তার ঠোঁটে তখন এক পৈশাচিক হাসি। সে আমার সামনে এসে নিচু স্বরে বলল, কিরে খ্যাত, এবার ঠেলা সামলা। মেধা দিয়ে খুব হিরো হতে চেয়েছিলি না? এই কলেজটা তোর মতো ভিখারিদের জন্য না। কাল থেকে যেন তোকে এই তল্লাটে না দেখি। আমি ধরা গলায় শুধু একটা কথাই জিজ্ঞেস করলাম, আপনাদের আমি কি ক্ষতি করেছিলাম? কেন আমার জীবনটা নিয়ে এভাবে খেলছেন? আকাশ পাশ থেকে টিটকারি নিয়ে বলল, তোর অস্তিত্বই আমাদের কাছে বিরক্তকর, কারণ তুই আমাদের লেভেলের না। এটাই তোর সবচেয়ে বড় অপরাধ। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ব্যাগটা কাঁধে নিয়ে কলেজ থেকে বেরিয়ে এলাম। কান্নায় আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। রিক্সা নেওয়ারও টাকা নেই, তাই হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। কিন্তু মনে হচ্ছিল পায়ের শক্তি ফুরিয়ে আসছে। রাস্তায় চলার সময় মনে হচ্ছিল সবাই আমার দিকে তাকিয়ে ফিসফিস করছে। এই মিথ্যা অপবাদ কি আগুনের মতো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বাসার কাছাকাছি আসতেই দেখলাম আমার বাড়ির সামনে অনেক মানুষের ভিড়। আমার বুকটা কেঁপে উঠলো। ভিড় ঢেলে ভিতরে ঢুকতেই দেখলাম আব্বু স্তব্ধ হয়ে বারান্দায় বসে আছে। আম্মু মাটিতে বসেই অঝরে কাঁদছেন। আমাদের প্রতিবেশী রহমান চাচা আমাকে দেখেই বলে উঠলেন, সি রাকিব, তোর বাবা এত কষ্ট করে তোকে শহরের কলেজে পাঠালো, আর তুই সেখানে গিয়ে মেয়েদের শ্লীলতাহানি করলি। তোর জন্য আজ তোর বাপের মাথা হেট হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরলাম। চিৎকার করে বললাম, আব্বু বিশ্বাস করো আমি এসব কিছু করিনি। ওরা আমাকে ফাঁসিয়েছে আব্বু। ওরা আমাদের মতো গরিবদের দেখতে পারে না। আব্বু কোনো কথা বললেন না, শুধু তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। বাবা সবসময় বলতেন, বড় মানুষ হও। আজকেই আমার বাবার চোখের দিকে তাকানোর সাহস আজ আমার নেই। হঠাৎ আম্মু বসা থেকে উঠে তড়িৎ গতিতে আমার কাছে এলেন। কিছু বুঝে ওঠার আগেই আমার ডান গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড়টার শব্দে যেন পুরো উঠানটা নিস্তব্ধ হয়ে গেল। তারপর আম্মু বলল, চুপ কর, আর একটা মিথ্যা কথা বলবি না। পাড়ার মানুষ এসে আমাদের মুখে চুনকালি দিয়ে যাচ্ছে, আর তুই এখনো নিজেকে নির্দোষ দাবি করছিস। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের একটা সম্মান ছিল। তুই আর সেই সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলি। আমি বললাম, আম্মু তুমিও আমাকে বিশ্বাস করছো না? আমি তোমার ছেলে। আম্মু বলল, আজ থেকে তোর মতো কুলাঙ্গারকে নিজের ছেলে বলতেও আমার ঘৃণা হচ্ছে। তোর বাবা দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চায়ের দোকানে খাটুনি দিয়েছে শুধু তোর পড়াশোনার জন্য। আর তুই কলেজে গিয়ে এই নোংরামি করলি। কেন করলি এটা? আমাদের কি মরার জায়গাটুকু রাখলি না? আম্মুর কথাগুলো কলিজায় বিঁধলো। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। আব্বু তখনও পাথরের মতো বসে আছেন। পাড়ার মানুষের বাঁকা কথা আর আম্মুর এই ঘৃণা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বুক ফাটা কান্না নিয়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বাইরে তখনও আম্মুর বিলাপ আর লোকজনের কানাঘুষা শোনা যাচ্ছিল।
আমি অন্ধকারের বিছানায় শুয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। মনে হচ্ছিল আকাশ আর মিহি শুধু আমার কলেজ নয়, আমার পুরো পৃথিবীটাই ধ্বংস করে দিয়েছে। আমি তো শুধু পড়াশোনা করে বড় হতে চেয়েছিলাম, তবে কেন এই নিষ্ঠুরতা? রাতে আর কারো খাওয়া দাওয়া হলো না, খালি পেটে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। রাত তখন আনুমানিক একটা। হঠাৎ আম্মুর চিৎকার শুনে আমার ঘুম ছুটে গেল। আম্মু বলল, রাকিব জলদি আয়, তোর আব্বুর কি হলো? ওগো কি হলো তোমার, কথা বলো। আমি দরজা খুলে দৌড়ে বারান্দায় গেলাম। দেখলাম আব্বু মেঝেতে পড়ে আছেন, আর তার হাত দুটো বুকের ওপর শক্ত হয়ে চেপে ধরা। মুখটা যন্ত্রণায় নীল হয়ে গেছে, কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে। তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। আমি চিৎকার করে বলে উঠলাম, আব্বু আব্বু কি হয়েছে আপনার? আমাদের প্রতিবেশী কয়েকজন এগিয়ে এলেন। দ্রুত একটা সিএনজি ডেকে আমরা আব্বুকে নিয়ে শহরের বড় হাসপাতালের দিকে ছুটলাম। সারাটা পথ আম্মু শুধু কাঁদছিলেন আর আমাকে অভিশাপ দিচ্ছিলেন, তোর জন্য, সব তোর জন্য। ওই কলেজে যাওয়ার পর থেকেই আমাদের সংসারে অমঙ্গল নেমে এসেছে। তোর ওই অপকর্মের খবর শোনার পর থেকেই মানুষটা বুক চেপে ধরে বসেছিল। তোর মতো ছেলের জন্যই আজ তোর বাবার এই অবস্থা। যদি আজ তোর আব্বুর কিছু হয়ে যায়, তবে আমি কোনোদিন তোকে মাফ করব না, এই আমি বলে দিলাম। আমি কিছুই বলতে পারলাম না, শুধু শুনেই গেলাম। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত আব্বুকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেলেন। আমাদের বাইরে অপেক্ষা করতে বলা হলো। সাদা পোশাক পরা নার্স আর ডাক্তারদের দৌড়ঝাঁপ দেখে আমার কলিজা শুকিয়ে আসছিল। কিছুক্ষণ পর একজন ডাক্তার বের হয়ে এলেন। তার মুখটা খুব গম্ভীর। তারপর উনি বললেন, ওনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। প্রচন্ড মানসিক চাপের কারণে ব্লাড প্রেশার এক লাফে অনেক বেড়ে গিয়েছিল। আমরা তাকে আইসিইউতে নিয়েছি। আগামী 24 ঘন্টা খুব ক্রিটিক্যাল। আপনারা দোয়া করুন। কথাগুলো শুনে আম্মু হাসপাতালের মেঝেতেই বসে পড়লেন। তার সেই আহাজারি যেন হাসপাতালের দেয়ালগুলোকেও কাঁপিয়ে দিচ্ছিল। তিনি আমার দিকে এক পলক তাকালেন। সেই চোখে কোনো স্নেহ নেই, এখন আছে শুধু ঘৃণা আর চরম ধিক্কার। আমি হাসপাতালের এক কোণে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইলাম। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। সত্যি কি আমি আমার বাবার এই অবস্থার জন্য দায়ী, নাকি এই সমাজ, যারা সত্য না জেনেই একজন নিরাপদ মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল? এভাবেই কেটে গেল আরো 2 ঘন্টা। হাসপাতালের করিডোরে ঘড়ির কাঁটা যেন থমকে আছে। রাত 3টে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, যা কেবল ইমার্জেন্সি সাইরেন আর আম্মুর চাপা কান্নার মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। হঠাৎ আইসিইউ এর লাল বাতিটা নিভে গেল। ডাক্তার বের হয়ে আসলেন। তার ক্লান্ত মুখ আর নিচু হয়ে থাকা চোখ জোড়া দেখেই আমার বুকটা ধক করে উঠলো। ডাক্তার আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার আমার বাবার কি অবস্থা? ডাক্তার বলল, দুঃখিত, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার বাবাকে ফেরানো গেল না। অনেক বড় ধরনের কোনো মানসিক আঘাত পাইছে, যা উনি সইতে পারেননি। কথাটা শুনে আম্মু একটা আত্মচিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হলো আমার চারপাশের দেওয়ালগুলো ভেঙে আমার উপর পড়ছে। আব্বু নেই। যেই মানুষটা কাল সকালেও আমার মাথায় হাত রেখে বলেছিল বড় মানুষ হও, সেই মানুষটা আজ একরাশ অপমান নিয়ে চলে গেল। আমি দৌড়ে ভিতরে গেলাম। আব্বুর নিথরদেহটা সাদা কাপড়ে ঢাকা। আমি ওনার পা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলাম। আমি বললাম, আব্বু একবার চোখ মেলো, আমি নির্দোষ আব্বু, আমি কোনো ভুল করিনি। তুমি বিশ্বাস না করে কেন চলে গেলে আব্বু? কিন্তু আব্বু আর সাড়া দিলেন না। আম্মু পাগলের মতো ভিতরে ঢুকে আমার কলার চেপে ধরলেন। ওনার কান্না তখন চিৎকারে রূপ নিয়েছে। তারপর চিৎকার করে বললেন, তুই ছবি না ওনাকে, তোর এই অপবিত্র হাত দিয়ে আমার স্বামীকে আর তুই ছবি না, খুনি, তুই তোর বাপের খুনি। ওনার মৃত্যুর জন্য তুই দায়ী, শুধু তুই। হাসপাতালের নার্স আর লোকজন আমাদের শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু আম্মুর বিলাপ থামছিল না। ভোরবেলা অ্যাম্বুলেন্স করে আব্বুর লাশ নিয়ে যখন আমাদের বাড়িতে পৌঁছালাম, পাড়ার মানুষ জড়ো হলো। কেউ সহমর্মিতা দেখালো না, বরং সবার চোখে মুখে ছিল তাচ্ছিল্য। তারা ফিসফিস করে বলছিল, ছেলেটা কলেজে গিয়ে নষ্টামি করছে, আর সেই শোকেই বেচারা বাবা মারা গেলেন। তাদের কথাগুলো যেন কলিজায় ফুটো করে দেওয়ার মতো ছিল। সকাল 10টায় জানাজার শেষে আব্বুকে গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হলো। নিজের হাতে আব্বুর কবরে মাটি দিয়ে যখন ঘরে ফিরলাম, তখন আমার শরীর আর চলছে না। আমি ধীর পায়ে নিজের বাড়ির দিকে এগোতে লাগলাম। বাড়ির সামনে আসতেই হঠাৎ আম্মুর তীক্ষ্ণ গলায় আওয়াজে আমার পা থমকে গেল। আম্মু চিৎকার করে বলে উঠল, কোথায় যাচ্ছিস? আমি ভেজা চোখে তাকালাম। আম্মু দরজার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন।
ওনার চোখে পানি নেই, আছে শুধু আমার জন্য জলজলে ঘৃণা। তারপর আমি বললাম, ঘরে যাচ্ছি আম্মু, খুব ক্লান্ত লাগছে। আম্মু বলল, খবরদার ওই ঘরে পা দিবি না। যেই ঘরে তোর বাবা তোর স্বপ্ন নিয়ে রাত জেগে চা বিক্রি করতো, সেই ঘরে তোর মতো কলঙ্কিত ছেলের জায়গা নেই। তোর জন্য আজ তোর আব্বু ওই কবরে শুয়ে আছে। পাড়ার লোক আমাদের ছিছি করছে, তুই থাকলে ওনার আত্মা শান্তি পাবে না। আমি বললাম, আম্মু আমি কোথায় যাব? তোমরা ছাড়া আমার তো আর কেউ নেই। আম্মু বলল, যেখানে খুশি যা, আজ থেকে তুই আমার কাছে মৃত। তোর বাপের খুনিকে আমি এই ঘরে অন্ন দিতে পারবো না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা। বলেই আম্মু আমার কাপড়ে সেই পুরনো ব্যাগটা ঘর থেকে ছুঁড়ে মারলেন উঠানে। পাড়ার মানুষ গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, কেউ একটা কথাও বলল না আমার হয়ে। আমি ব্যাগটা তুলে নিলাম, বুক ফেটে কান্না আসছিল, কিন্তু কাঁদতে পারলাম না। ব্যাগটা হাতে নিয়ে আমি যখন আমার ছোট্ট উঠানটা ছেড়ে বের হচ্ছিলাম, তখন একবার পিছন ফিরে তাকালাম। আম্মু তখনও দরজায় দাঁড়িয়ে আছেন। একবার ভাবলাম হয়তো আম্মু আমাকে পিছন থেকে ডাকবেন আর বলবেন, বাজান যাস না। কিন্তু আম্মু আমাকে ভুল প্রমাণিত করলেন, কিছুই বললেন না। বরং আমি গেট দিয়ে বের হতেই উনি ধড়াস করে দরজাটা বন্ধ করে দিলেন। পরিচিত রাস্তাগুলো আজ কেন যেন খুব অচেনা লাগছে। পেটে সেই সকাল থেকে দানা পিনা পড়েনি, কিন্তু খিদের চেয়েও বুকের ভেতরকার হাহাকারটা অনেক বেশি ছিল। হাতে মাত্র কয়েকটা টাকা, যা আব্বুই চশমা বানানোর জন্য দিয়েছিল। এই টাকা আমি কিছুই করতে পারবো না। হাঁটতে হাঁটতে আমি রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। বিকাল গড়িয়ে সন্ধ্যাও পার হয়ে গেল, রাত গম্ভীর হচ্ছে, চারিদিকে সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। আমি কোথায় যাব? কার কাছে গিয়ে মাথা গোজার ঠাঁই চাইবো? যারাই আমাকে চেনে তারাই তো আমাকে এখন ঘৃণা করে। তাই রেল স্টেশনে গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। রাতটা কোনো রকম না খেয়ে বেঞ্চে বসিয়ে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে তীব্র খিদে আর তৃষ্ণায় আমার শরীর কাঁপছিল। স্টেশনের এক কোণে বসে যখন আমি ঝিমাচ্ছিলাম, তখন একজন বয়স্ক লোক আমার পাশে এসে বসলেন। ওনার পরনও খুব সাধারণ মলিন পোশাক। উনি আমার অবস্থা দেখে বললেন, কিরে বাপ, খুব বিপদ? আমি ওনার দিকে তাকিয়ে চোখের জল ধরে রাখতে পারলাম না, সব কথা খুলে বললাম। উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, শহরটা খুব নিষ্ঠুর রে বাপ, এখানে সত্যের চেয়ে মিথ্যার আওয়াজ বেশি জোরে হয়। তবে ভেঙে পড়িস না, আল্লাহ কিছু একটা ব্যবস্থা করেই দিবে। আমার বলতে খুব লজ্জা করছিল, তারপরও আমি লোকটিকে বলে উঠলাম, চাচা আমার খুব ক্ষুধা লাগছে, কিছু খাবার হবে? উনি আমার অসহায়ত্ব বুঝতে পারলেন। তারপর সাথে সাথে আমার হাত ধরে নিয়ে গিয়ে একটা স্টেশনের পাশেই ছোট্ট একটা হোটেলে বসালেন। ওয়েটারকে ভাত দিতে বললেন। কিছুক্ষণ পরই ওয়েটার ভাত আর ডাল দিয়ে গেল। খাবার সামনে পেয়ে আমি কিছু না ভেবেই ক্ষুধার্ত সিংহের মতো খেতে লাগলাম। আমার খাওয়া দেখে লোকটা আমার দিকে তাকিয়ে আছে। আমার অবস্থা সে বুঝতে পারছে। সবকিছুর জ্বালা সহ্য করা যায়, কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করা অনেক কঠিন। খাওয়া শেষ হতে লোকটা আমাকে জিজ্ঞেস করলো, এ বেলা না হয় আমি খাওয়ালাম, কিন্তু পরের বেলা কি হবে? কিছু ভেবে দেখেছো বাজান? আমি লোকটার কথা শুনে চিন্তা করতে লাগলাম আর ভাবলাম, উনি তো ঠিক কথাই বলছেন। এভাবে আমি কয় বেলা নিজের জন্য লড়ে যাব? তাই আমি ভেবে নিলাম, এই শহরে আর এক মুহূর্ত থাকবো না। এখানে থাকলে এখানকার মানুষ আমাকে ভালো মতো বাঁচতে দিবে না, আর আমার বাবার স্বপ্ন এখান থেকে পূরণ করতে পারবো না। আমাকে সত্য প্রমাণ করতেই হবে, আমার বাবার স্বপ্নকে পূরণ করতেই হবে যে করেই হোক। তাই সিদ্ধান্ত নিলাম আমি ঢাকা চলে যাব, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তাই আমি সব ভেবে ওনাকে বললাম, চাচা আমি এখান থেকে ঢাকায় চলে যেতে চাই, যেখানে কোনো একটা কাজের ব্যবস্থা করবই, সাথে পড়াশোনা চালিয়ে যেতে চাই। চাচা বলল, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো বাজান, পড়াশোনা ছিল না। আমি বললাম, কিন্তু আমার কাছে সেরকম কোনো টাকা নেই। তারপর উনি উনার পাঞ্জাবির পকেটে হাত দিলেন, সেখান থেকে 2,000 টাকার নোট আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এর থেকে বেশি আমার পক্ষে সাহায্য করা সম্ভব হচ্ছে না বাজান। উনার এই উদারতা দেখে আমার চোখে পানি এসে গেল। যেখানে আমার আপনজনই আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিল, সেখানে একটা অপরিচিত মানুষ আমাকে সবকিছু দিয়ে সাহায্য করছে। আমার চোখে পানি দেখে লোকটি বলে উঠল, কি ব্যাপার বাজান, তুমি কাঁদছো কেন? আমি হাতের উল্টো পিঠে চোখের জল মুছে চাচার দিকে তাকালাম। আমার গলা কান্নায় বুঝে যাচ্ছিল, তবুও নিজেকে শক্ত করে বললাম, না চাচা, এটা কান্নার জল না, এটা কৃতজ্ঞতার জল। যেখানে নিজের জন্মদাত্রী মা আমাকে খুনি অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিল, সেখানে আপনি একজন অচেনা মানুষে আমার পাশে দাঁড়ালেন। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না চাচা।
চাচা আমার মাথায় হাত রেখে বললেন, ঋণ শোধ করার চিন্তা করিস না বাপ, তুই শুধু বড় মানুষ হয়ে দেখাস, তোর বাপের আত্মা তখন শান্তি পাবে। মানুষের বিচার মানুষ না করতে পারলেও উপরওয়ালা ঠিকই করেন। আমি ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে বললাম, ঠিক বলছেন চাচা, আমাকে অনেক এগিয়ে যেতে হবে। এই অপমান, এই লাঞ্ছনা আমি বৃথা যেতে দিব না। আমি ঢাকা যাচ্ছি শুধু নিজের পেট চালানোর জন্য নয়, আমার হারানো সম্মান, আমার বাবার স্বপ্ন ফিরে পেতে। একদিন আমি প্রমাণ করব যে আমি কোনো লম্পট নই, আমি একজন চাওয়ালার ছেলে ঠিকই, কিন্তু একজন সৎ বাবার যোগ্য সন্তান। ঠিক সেই মুহূর্তে স্টেশনের মাইকে যান্ত্রিক গলায় ঘোষণা শোনা গেল, বগুড়া থেকে ঢাকাগামী অন্তনগর ট্রেন রংপুর এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে। কিছুক্ষণ পর ঝকঝক শব্দ করে দূরে ট্রেনের হেডলাইট দেখা গেল। আমার বুকটা ধক করে উঠলো। এই ট্রেনটাই আমাকে নিয়ে যাবে এক অজানা গন্তব্যে। পিছনে পড়ে থাকবে আমার বাবার কবর, আম্মুর ঘৃণা আর অপমানের পাহাড়, আর সামনে পড়ে আছে এক অনিশ্চিত যুদ্ধ। ট্রেনটা স্টেশনে এসে থামতেই ভিড়ের মধ্যে আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। চাচা ট্রেনের জানালার পাশে এসে আমার হাতটা ধরলেন। চাচা বলল, সাবধানে থাকিস বাজান, ঢাকা শহর বড় ভয়ঙ্কর, কিন্তু সুযোগের শহরও বটে। নিজের মেধা সততাকে হারাস না কখনো। আমি মাথা নেড়ে সাই দিলাম। ট্রেনটা হুইসেল দিয়ে ধীরগতিতে চলতে শুরু করলো। চাচার প্রতিচ্ছবিটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আমি জানালার পাশে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বললাম, বিদায় বগুড়া, বিদায় আম্মু, আমি আবার ফিরবো। তবে আজ যেভাবে মাথা নিচু করে যাচ্ছি, সেই দিন সেভাবে ফিরবো না। সেই দিন আমি হব সেই মানুষ যাকে দেখে আপনারা লজ্জিত হবেন আপনাদের ভুল সিদ্ধান্তের জন্যে। ট্রেনের চাকার ছন্দে আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, ঢাকা গিয়ে কোথায় উঠবো, কি কাজ করব। কয়েক ঘন্টা জার্নি করার পর কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে গাড়ি থামলো। প্ল্যাটফর্মে যখন পা রাখলাম, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারিদিকে মানুষের হই হুল্লোড়, কুলি আর হকারদের চিৎকার। এই যান্ত্রিক শহরের কোলাহলে নিজেকে খুব একা, তুচ্ছ মনে হচ্ছিল। হাতে মাত্র 500 টাকা, যেটা এই শহরে টিকে থাকার জন্য কিছুই না। কিন্তু না, ভেঙে পড়লে চলবে না, আমাকে কাজ খুঁজতে হবে। আব্বুর দোকানে চা বানানো আর কাপ ধোয়ার অভিজ্ঞতা আছে, তাই ভাবলাম কোনো হোটেলে অন্তত কাজ পেয়ে যাব। এইদিকে বগুড়ায় আমার সেই প্রিয় স্যার, গত কয়েকদিন ধরে তার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। তিনি ভাবছেন, সেই স্টুডেন্টকে তো এখনো টিসি দেইনি, তাহলে কলেজে কেন আসে না। নিজের কৌতূহল মেটাতে স্যার আর দেরি করলেন না। অফিস থেকে আমার ফাইলটা বের করে আমার গ্রামের ঠিকানা সংগ্রহ করলেন। নিজের বাইকটা নিয়ে রওনা হলেন গ্রামের উদ্দেশ্যে। আমার গ্রামের মেঠো পথে ঢুকতেই স্যার অনুভব করলেন এক থমথমে পরিবেশ। পাড়ার মোড়ে একজনের কাছে আমার কথা জিজ্ঞেস করতেই লোকটি মুখ বাঁকিয়ে বলল, ও ওই কুলাঙ্গারটার কথা বলছেন, যার জন্য ওর বাপটা মরল। কথাটা শুনে স্যারের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠলো। তারপর স্যার বলল, বাপটা মরল মানে? লোকটি সব খুলে বলল, কয়েকদিন আগে ঘটে যাওয়া সব ঘটনা, মিহির সেই অভিযোগ, পাড়ার লোকের সিসি, আমার বাবার হার্ট অ্যাটাক এবং সবশেষে আমাকে বাড়ি থেকে বিতাড়িত করার গল্প। কথাগুলো শুনে স্যার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। স্যার মনে মনে ভাবছেন, তাহলে কি আমি ভুল করলাম? স্যার আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমাদের বাড়ির সামনে পৌঁছালেন। দেখলেন উঠানে স্তব্ধ হয়ে বসে আছেন আমার মা, পরনে সাদা শাড়ি, চোখ দুটো কেঁদে কেঁদে কোটরে ঢুকে গেছে। স্যার এই অবস্থা দেখে কিছুই বলতে পারলেন না। নিজের অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। স্যার মনে মনে ভাবলেন, যে এত কষ্ট করে চা বেচে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে আর যাই হোক এইরকম খারাপ কাজ করতেই পারে না। এর পিছনে কিছু একটা রহস্য তো আছেই, যা আমি খুঁজে বের করবই বলেই স্যার মনটা খারাপ করে বাইক নিয়ে চলে গেলেন। এইদিকে ঢাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত স্টেশনের আশেপাশের অন্তত 20টি ছোট বড় হোটেলে গেলাম, কিন্তু আমার ভাগ্য যেন আমার সাথেই উপহাস করছিল। এক দোকানে গিয়ে বললাম, ভাই আপনাদের দোকানে কি কোনো কাজের লোক লাগবে? আমি সব কাজ করতে পারি, কাপ ধোয়া থেকে টেবিল মোছা সব। দোকানদার আমাকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর মতো পরিষ্কার চেহারার ছেলেকে তো কামলা মনে হয় না, কোনো ঝামেলা করে পালিয়ে এসেছিস নাকি? যা ভাগ এখান থেকে।
কেউ আমাকে ধান্দাবাজ বলল, কেউ আবার বলল চোর। আমার পরিপাটি কথাবার্তা আর শিক্ষিত ভাবটা যেন আমার কাজের পথের কাঁটা হয়ে দাঁড়ালো। দুপুরের মধ্যে পকেটের শেষ টাকাটা দিয়ে 2 বেলা কোনো মতে খেয়ে নিলাম। ভাবলাম কাল হয়তো ভাগ্য বদলাবে, কিন্তু পরের দিন পরিস্থিতি আরো ভয়াবহ হলো। রাতটা কোনো রকম স্টেশনে কাটিয়ে দিলাম। পকেটে আর একটি টাকাও নেই। প্রচন্ড খিদেই পেট জ্বলছে, মাথা ঘুরছে। সারাটা দিন ঢাকার অলিগলিতে ঘুরেছি একটা কাজের আশায়, কিন্তু কেউ কাজ দিল না। রাতে যখন আবার স্টেশনে এসে এক কোণে শুয়ে আছি, তখন মনে হলো নিজের ভেতরকার মানুষটা মরে যাচ্ছে। এভাবে টানা 2 দিন না খেয়ে শরীরটা একেবারে নিস্তেজ হয়ে গেছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু পানি কিনে খাওয়ারও মতো পয়সা নেই। দেয়ালে হেলান দিয়ে বসে যখন দেখছিলাম মানুষ তার প্রিয়জনের সাথে হাসি মুখে কথা বলছে, আমার মনে হচ্ছিল আমি কেন এই পৃথিবীতে আছি, যেখানে মা আমাকে খুনি বলছে, বাবা অপমানের বোঝা নিয়ে কবরে চলে গেছেন। আমি কার জন্য লড়ছি? আমার মেধা, আমার স্বপ্ন সব তো ধুলোয় মিশে গেছে। এই শহরে কয়েক লাখ মানুষের ভিড়ে আমার মৃত্যুতে কারো কিছু যায় আসবে না। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এই ভাবনাটা বিষাক্ত সাপের মতো আমার মাথায় গেঁথে গেল। আমি টলমলে পায়ে স্টেশনের বাইরের একটা বড় ফ্লাইওভারের দিকে হাঁটতে শুরু করলাম। নিচে দ্রুত গতিতে গাড়ি চলছে, এখান থেকে ঝাঁপ দিলেই সব যন্ত্রণার অবসান হবে। ফ্লাইওভারের রেলিং এ হাত রাখলাম, নিচে অন্ধকার আর মৃত্যুর হাতছানি। চোখ বন্ধ করে ঝাঁপ দেওয়ার জন্য পা বাড়ালাম। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।